ইন্টারেস্টিংলি একদম প্রথম বক্তা একটা বিশেষ দিকে আমাদেরকে ইঙ্গিত করে দিয়ে গিয়েছেন যে বাংলাদেশ থেকে আসলে ফিলিস্তিন বা প্যালেস্টাইন খুব বেশি দূরে না। বাংলাদেশের পাশেই প্যালেস্টাইন আছে অ্যাটলিস্ট একটা, এবং বাংলাদেশ নিজেও প্যালেস্টাইন হয়ে উঠতে পারে। দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড গুড প্রপোজিশন, টাইমলি প্রপোজিশন। বাংলাদেশ হয়ে উঠতে পারে কি না সেটা তো অবশ্যই ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু বাংলাদেশের পাশে যে প্যালেস্টাইন আছে সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। এবং বাংলাদেশের পাশের প্যালেস্টাইনের সাথেও আমাদের অনেক দূরের যে প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইনকে যারা প্যালেস্টাইন হিসাবে তৈরি করছে, সেই ইসরায়েলি রাষ্ট্র, তাদের একটা কানেকশন আছে। আমি কথা বলছি মিয়ানমার রোহিঙ্গা ইস্যুজ নিয়ে। আমরা হয়তো অনেকেই এই বিষয়টা জানি না। আমাদের যে অঞ্চল, এই অঞ্চলের সর্বপ্রথম যে রাষ্ট্রটি ইসরায়েল নামের বর্তমানে যে জায়নবাদী রাষ্ট্র সেটাকে স্বীকৃতি দিয়েছিল, সেটা কিন্তু হচ্ছে মিয়ানমার। এবং যখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলে ভিজিট করতে হেজিটেট করত, অপছন্দ ছিল, অ্যাভয়েড করতে চাইতেন, ঠিক সেই সময়টাতেই 1955-এর দিকে মিয়ানমারের যে তৎকালীন প্রিমিয়ার বা প্রাইম মিনিস্টার উনু, ভদ্রলোকের নাম, তিনি ইসরায়েল ভিজিট করেছিলেন, এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট হাই র্যাঙ্কিং ভিজিট টু ইসরায়েল অফ এনি ফরেন গভর্নমেন্ট হেড। এবং সেই সম্পর্কটা এখন পর্যন্ত কিন্তু বর্তমান আছে। মিয়ানমারের সাথে ইসরায়েলের যে সম্পর্ক, সেই সম্পর্কের ডায়নামিক্সটা আমরা যদি না বুঝি, তাহলে বহু দূরের যে প্যালেস্টাইন এবং বহু কাছের যে প্যালেস্টাইন, এই দুইটাকে আমরা মিসরিড করব। মিয়ানমারের যে বর্তমান যে মিলিটারি হুন্তা, বা আমরা যেটাকে জান্তা বলি, এরা কিন্তু নিজেদের যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন বিল্ড আপ করার ক্ষেত্রে ইসরায়েলি ডিফেন্স ফোর্স যেটা আইডিএফ, সেই আইডিএফকে একটা মডেল মনে করে। এবং এই সম্পর্কটা 1955 থেকেই চলে আসছে। আমরা সবাই মুসে দায়ানের কথা শুনেছি, 6 days ওয়ারের কথা আমরা শুনেছি, হি ওয়াজ দ্য জেনারেল। এই মুসে দায়ান কিন্তু 1958-এ মিয়ানমারে এসেছে। তখনকার মিয়ানমারের যে জেনারেল নেউইন, খুবই বিখ্যাত কিংবা কুখ্যাত জেনারেল, তার সাথে তারা মিটিং করেছে। এবং মিয়ানমারের যে টাটমাডো আর্মি, তারা কিন্তু রেগুলার ইসরায়েলে যায় এবং ইসরায়েলে গিয়ে তারা ট্রেন্ড আপ হয়। এবং ইসরায়েল ঠিক যেভাবে প্যালেস্টাইনে গুচ্ছগ্রাম তৈরি করেছে, যেভাবে প্যালেস্টাইন বা ফিলিস্তিনিদেরকে তাদের নিজস্ব রাষ্ট্রের মধ্যে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করেছে এবং তাদের উপর সার্ভেইলেন্সটা করে, ঠিক একই মডেলটা মিয়ানমারও অ্যাডাপ্ট করতে চায়। এবং আমাদের যে রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদের ক্ষেত্রে সেটা তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে। এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। ওভার দ্য টাইম আমরা যদি মিয়ানমার এবং ইসরায়েলের যে সম্পর্কটা, সেটা যদি আন্তর্জাতিক সংগঠনের মতো দেখি, তাহলে দেখব মিয়ানমারকে যে কয়বার কন্ডেম করা হয়েছে বিকজ অফ প্যালেস্টাইনিয়ান ইস্যুস, ঠিক ততবারই ইসরায়েল মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে, শক্তভাবে দাঁড়িয়েছে। শুধু তাই না, 2017 অ্যান্ড অনওয়ার্ড যখন মিয়ানমারের সাথে আর্মস যে ডিলগুলা, সেই ব্যবসাটার উপর বিভিন্ন ধরনের সমালোচনা এসেছে, রাশিয়ার উপর এসেছে, ইন্ডিয়ানদের উপর এসেছে, চাইনিজদের উপর এসেছে, ইসরায়েলরা কিন্তু সেই আর্মস সাপ্লাইটা বন্ধ করে নাই। এবং ইনফ্যাক্ট বাংলাদেশ যখন এখানে 2টা সাবমেরিন কিনেছে 2016-এর দিকে, ইসরায়েল তখন মিয়ানমারকে যুদ্ধজাহাজ দিয়ে রিইনফোর্স করেছে। সো আমাদের কালেকটিভ মেমোরিতে বা আমাদের যে জিওগ্রাফিক আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা মনে করি যে প্যালেস্টাইন অনেক দূরে, ইসরায়েল অনেক দূরে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েল দুইটাই খুব কাছে। শুধু প্যালেস্টাইনই কাছে না, ইসরায়েলও খুব কাছে। সো এটা বোঝাটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখন প্রশ্নটা হচ্ছে,
এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা আসলে কোন দিকে যাব, আমাদের যাওয়ার রাস্তাগুলো আসলে কি? যাওয়ার রাস্তা যদি বলতে হয়, এখানকার প্রস্তাবনায় আমরা যেভাবে দেখেছি যে একটা রাষ্ট্র কি কেবলমাত্র একটা রিয়ালিস্ট যে অ্যাজাম্পশন, অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট ড্রিভেন অ্যাপ্রোচেই যাবে, নাকি এক ধরনের নর্মেটিভ পজিশনও যাবে। এবং আবার এখানকার ব্যাপারেই বলা হয়েছে যে আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্যালেস্টাইনিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশ ফরেন পলিসি ভিজাবি প্যালেস্টাইন হ্যাজ এ কনসিস্টেন্সি ওভার দ্য রিজিমস। এখানে কোন ধরনের রিজিমস আসছে, আওয়ামী লীগ, বিএনপি, মিলিটারি, কেয়ারটেকার, দ্যাট ডিডন্ট ইম্প্যাক্ট অন আওয়ার ফরেন পলিসি টুয়ার্ডস প্যালেস্টাইন। কোয়াইট রাইট। এবং এটার পিছনে কয়েকটা ক্যাটাগরি বিভিন্ন বক্তারা আইডেন্টিফাই করেছেন। একটা হচ্ছে বাংলাদেশের যে কনস্টিটিউশনাল যে একটা কমিটমেন্ট থ্রু আর্টিকেল 25 ওয়েজিং জাস্ট সাপোর্টিং দ্য পিপল হু আর ওয়েজিং জাস্ট ওয়ার এগেইনস্ট ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম অ্যান্ড রেসিজম, সেই জায়গা থেকে বাংলাদেশের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট আছে। অফকোর্স সেই জায়গাটা তো অবশ্যই আছে। আবার একই সাথে আমাদের যে একটা রিলিজিয়াস অ্যাফিনিটি, মুসলিম ফ্র্যাটার্নিটির যে বিষয়টা আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আমি যে দিকটা খুব হাইলাইট করতে চাচ্ছি, আমার কাছে কিন্তু মনে হয় যে এই যে বাংলাদেশ প্যালেস্টাইনকে ওভার দ্য টাইম কনসিস্টেন্টলি সাপোর্ট করে গিয়েছে, তার পিছনে কিন্তু বাংলাদেশের একটা রিয়ালিস্ট ইন্টারেস্টও কাজ করে। ঠিক কিভাবে কাজটা করে, এবং সেটাই বড় বিপদের কারণ, ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে আগামী, কিভাবে কাজ করে সেটা আমি বলে দিই, মানে একটু বলছি। সি, বাংলাদেশ যখন 1971-এ স্বাধীন হলো, তখন কিন্তু মোটা দাগে আরব বিশ্ব সেটাকে ভালোভাবে নেয় নাই। এবং স্বীকৃতি এরা, এবং এটা মূলত তারা বেশিরভাগই মনে করেছে একটা মুসলিম রাষ্ট্র ভেঙে দুইটা রাষ্ট্র হয়েছে, সো ইট ইজ নট এ ভেরি গুড প্রেসিডেন্ট ফর দ্যাম। তো বাংলাদেশের কিন্তু সেই মুহূর্তে আরব বিশ্বের একটা স্বীকৃতির প্রয়োজন ছিল। এবং ঠিক এই জায়গাতেই আমরা 1972 অনওয়ার্ড দেখি, যখন ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশ আউটরাইট সেটাকে রিজেক্ট করেছে, বলেছে যে টু নেশনস না হওয়া পর্যন্ত বাংলাদেশ আসলে ইসরায়েলকে সাপোর্ট করবে না। এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম একটা পজিটিভ দৃষ্টি নিয়ে এসেছে, বা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পেরেছে টু ফর দ্য আরবস। ঠিক আছে, যে না, এখানে একটা মুসলিম রাষ্ট্র হয়েছে এবং দেয়ার পলিসি ইজ টু সাম এক্সটেন্ট অ্যালাইন্ড উইথ আওয়ার পলিসি ভিজাবি ইসরায়েল। এবং এর পরবর্তীতে আমরা দেখি যে 1974-এ বাংলাদেশ থেকে ডেলিগেশনস ওয়াইসের কনফারেন্সে যাচ্ছে, সেখানে বাংলাদেশের যে হেড অফ দ্য গভর্নমেন্ট, পিএলওর যে হেড তখন ইয়াসির আরাফাতের সাথে মিট করছে। এবং এভাবেই এই ইসরায়েল ইস্যুটা কিন্তু বাংলাদেশকে অনেকখানি হেল্প করেছে আরব বিশ্বের স্বীকৃতি আদায় করতে, বা নিজের স্বীকৃতিটা আরব বিশ্বের কাছে তুলে ধরতে। সো অফকোর্স এইটাও কিন্তু দেখার একটা লেন্স, যে এই জায়গা থেকেও আমরা দেখছি যে এই প্যালেস্টাইন ইস্যুটা বাংলাদেশকে কিভাবে রিয়ালিস্ট ইন্টারেস্ট অ্যাচিভ করতে সাহায্য করছে। তাই না, আমরা যদি এর পরবর্তী রিজিমটা দেখি, যেটা আমরা বলছি জিয়া রিজিম, সেখানে আমরা দেখি যে এই পলিসিটা কন্টিনিউ করছে, এবং এই পলিসিটা কন্টিনিউ করে আবার বাংলাদেশের যে ইকোনমিক ইন্টারেস্ট, এই ইকোনমিক ইন্টারেস্টের সাথে ইন্টারটুয়াইন্ড করছে, অ্যালাইন্ড করছে। কিভাবে? মানে 1975 অনওয়ার্ড জিয়া রিজিমের সময় থেকেই কিন্তু বর্তমানে বাংলাদেশের যে আমরা এক্সপ্যাট্রাইটস দেখি, মানে যারা আমাদেরকে কি বলবো, ফরেন যে রেমিটেন্সটা পাঠায়, আমাদের শ্রমিক ভাই এবং বোনেরা যারা বিদেশে যাচ্ছেন, তারা কিন্তু ওই সময়টাতেই প্রথম যাওয়া শুরু করেন বাংলাদেশের যে লেবার ফোর্সটা। এবং এটার বড় একটা ডেস্টিনেশন কিন্তু হচ্ছে মিডল ইস্ট। এবং তখন ওই মিডল ইস্টের সাথে প্যালেস্টাইন ইস্যুতে অ্যালাইন্ড থাকাটাও বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মানে আমার পলিসি, আমার সিকিউরিটি এবং আমার ইকোনমিক ইন্টারেস্ট একটা জায়গায় অ্যালাইন্ড করছে, এবং এই জন্য কিন্তু আমি একটা পলিসির কন্টিনিউইটি দেখতে পাচ্ছি, যেটা এখন পর্যন্ত চলমান আছে। তার মানে কি? তার মানে বাংলাদেশ তার কনস্টিটিউশনের জায়গা থেকে প্যালেস্টাইনকে সাপোর্ট করতে পারে, তার মুসলিম ফ্র্যাটার্নিটির জায়গা থেকেও প্যালেস্টাইনকে সাপোর্ট করতে পারে, এবং তার যে রিয়ালিস্ট ইন্টারেস্ট, সেই রিয়ালিস্ট ইন্টারেস্টের জায়গা থেকেও প্যালেস্টাইনকে সাপোর্ট করতে পারে। সো রিয়ালিজম থেকে এটা ভিন্ন কিছু না। কিন্তু মুশকিলটা হচ্ছে এখন মুশকিলটা কেন? এখন মুশকিলটা হচ্ছে এই জন্য যে
যে আরব স্টেটগুলোর সাথে আমরা পলিসি অ্যালাইন্ড করে প্যালেস্টাইনকে সাপোর্ট করেছি এতদিন, হোয়াট অ্যাবাউট দোজ কান্ট্রিজ নাও? তারা এখন একটা অ্যাব্রাহাম অ্যাকর্ডের কথা বলছে। ইউএ কে আমরা দেখেছি, ইউএ এর পাশাপাশি বাহরাইন বা এই ধরনের রাষ্ট্রগুলোকে আমরা দেখেছি, যারা সুদান ফর এক্সাম্পল, তারা স্লোলি ইসরায়েলকে কিন্তু নর্মালাইজ করছে। এবং এই কান্ট্রিগুলোতে সৌদি আরবিয়া, ইউএই, বাহরাইন, কুয়েত, কাতার, আমাদের বড় একটা এক্সপেট্রিয়েট ওখানে থাকে, লেবার ওখানে থাকে, শ্রমিকরা ওখানে থাকে। সো আমাদের ওখানে একটা ইকোনমিক ইন্টারেস্ট আছে, রাইট? হোয়াট ইফ এই কান্ট্রিগুলা বা এই কান্ট্রিগুলার থ্রুতে থার্ড বা ফোর্থ কোনো কান্ট্রি বাংলাদেশকে প্রেশারাইজ করে যে ওকে, ইউ ডু নর্মালাইজ ইউর রিলেশন উইথ প্যালেস্টাইন, তখন ঠিক কোন ফ্যাক্টরগুলা আমাদেরকে বাধা দিবে এই নর্মালাইজেশন প্রসেসটা স্টপ করতে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড। সেক্ষেত্রে কি তখন আমাদের কনস্টিটিউশনাল কমিটমেন্ট, রিলিজিয়াস ফ্র্যাটার্নিটি আমাদেরকে বাধা দিতে পারবে কি না? উড দ্যাট বি ফোর্সফুল ইনাফ নট টু নর্মালাইজ আওয়ার রিলেশনস উইথ ইসরায়েল? দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তাই না? কারণ আমি কিন্তু বলেছি যে এই রিয়ালিজমটা আমাকে প্রমোট করেছে, আবার এই রিয়ালিজমটা আমাকে কি করতে পারে? ডিসকারেজ করতে পারে। সো এই প্রস্তাবনায় রাইটলি বলা হয়েছে আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটা শুধু আমরা রিয়ালিজমের মাধ্যমেই যে তৈরি করি এমন না। নিও ক্লাসিক্যাল রিয়ালিজমের কথা বলা হচ্ছে। নিও ক্লাসিক্যাল রিয়ালিজম যারা জানেন, তারা জানেন যে নিও ক্লাসিক্যাল রিয়ালিজমে দুইটা ফ্যাক্টরের কথা বলা হয়। একটা হচ্ছে কিছু ইন্টারনাল ফ্যাক্টরস এবং কিছু হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস। এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে এএনআরকি, ইন্টারন্যাশনাল পলিটিক্স, সো অন সো ফোর্থ, যেটা চলছে। সে জায়গায় একটা রাষ্ট্র রাইটলি নিজের ইন্টারেস্টকে সার্ভ করতে চায় তার ফরেন পলিসি কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে, ডিপ্লোমেসি এবং নেগোসিয়েশনের মধ্য দিয়ে। সো ওই জায়গায় একটা বিপদ তো নিশ্চয়ই আছে এই আব্রাহাম অ্যাকর্ড ট্যাকর্ড যখন আসতেছে। হাউএভার প্রোটেকশন আমরা পেতে পারি আমাদের ওই ইন্টারনাল ফ্যাক্টরগুলোতে, যেখানে আমাদের পপুলেশনের একটা হিউজ কমিটমেন্ট আছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যদি ডেমোক্রেটিক হয়, দে হ্যাভ টু গো টু দ্য পিপল। এই জন্য ডেমোক্রেসি তো আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। ডেমোক্রেসি যদি না থাকে, পিপলের যে ম্যান্ডেট, পলিটিক্যাল পার্টিগুলো যে মানুষকে ভয় পাবে, এই জায়গাগুলো তো চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা থাকবে না। তখন এই ফরেন পলিসির উপর আমাদের যে একটা অ্যাসপাইরেশন, যে আমরা 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 শুধু মুসলমান হিসেবে না, আমরা আমরা মানুষ হিসেবে একটা নিপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চাই, সেই কমিটমেন্টটা কিন্তু তখন আমরা আর কি করতে পারবো, রাখতে পারবো। সো এই ইন্টারনাল ফ্যাক্টরটাই দিন শেষে আমাদেরকে আসলে হয়তো রক্ষা করবে আমাদের পলিসি কন্টিনিউটিটা মেনটেন করার জন্য। এবং সেই ক্ষেত্রে ডেমোক্রেটিক রিজিমগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর কি। সো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, আমাদের ভবিষ্যতের শঙ্কা এবং আমাদের যে ভবিষ্যতের যে সম্ভাবনার জায়গাগুলো। আর প্রশ্ন হচ্ছে যে আমি একেবারে শেষ বক্তা যেটা বলে গিয়েছেন, যে আসলে আমরা যদি ইসরায়েলকে রিকগনাইজ না করি, ডাজ দ্যাট ম্যাটার? আসলে কিছু কিছু জায়গায় ম্যাটার করে, আবার কিছু কিছু জায়গায় ম্যাটার করে না। কিভাবে ম্যাটার করে? সি, প্রত্যেকটা রাষ্ট্রই ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে চায় যেন তার একটা রেকগনিশন থাকে। ইটস এ সিম্বল অফ স্টেটাস। হ্যাঁ, সো এই রিকগনিশনটা যদি কেউ তাকে না দেয়, এটা কিন্তু তার এক্সিস্টেন্সকে অস্বীকার করার মতো একটা ব্যাপার, তাই না? এবং ইটস এ রিয়েল পলিটিক্যাল থ্রেট। ওকে, সো এই রিকগনিশনের যে একটা পলিটিক্স, ডিফেক্টো ডিজোরে রিকগনিশন আমরা জানি, এই ধরনের বিষয়গুলো আছে। রিকগনিশনের কিন্তু একটা পলিটিক্স আছে। আমি যে ওকে রিকগনাইজ করছি না, সে কিন্তু এটা বুঝে তার উপর একটা প্রেশার আছে। এবং সি, যদি বাংলাদেশ কোনো কারণে আনফর্চুনেটলি ইসরায়েলকে বলে যে গিভ মি এক্স ওয়াই জেড থিং অ্যান্ড ইন এক্সচেঞ্জ আই শ্যাল গিভ ইউ ডিপ্লোম্যাটিক রিকগনিশন, there is a 90% chance যে ইসরায়েল ওটাতে এগ্রি করবে, বিকজ this country knows that it is an illegitimate country and it needs recognition. ঠিক আছে? সো এই রিকগনিশনের একটা সিম্বলিক ভ্যালু তো ডেফিনেটলি আছে। কিন্তু আমরা কি ইসরায়েলে গিয়ে এখন যুদ্ধ টুদ্ধ করতে পারবো? এখানে একজন স্যার বসে আছেন, তিনি যুদ্ধ করেছেন। আমাদের কাছে যতটুকু ডেটা আছে, প্রায় 8 থেকে 10,000 বাংলাদেশি ফাইটার 1980s এর দিকে গিয়েছে। আইডিএফ বলেছে প্রায় 400-র মতো বাংলাদেশি যোদ্ধাকে তারা অ্যারেস্ট করেছিল, ক্যাপচার করেছিল। 100-র উপর হয়তো ওখানে শহীদ হয়েছেন।
কিন্তু সেটা ছিল কোল্ড ওয়ারের কনটেক্সটের একটা পৃথিবীটা এখন আসলে অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ইউ ডোন্ট ফাইট উইথ অনলি ম্যান পাওয়ার, ইউ ক্যান ফাইট উইথ টেকনোলজি, ইউ ক্যান ফাইট উইথ ইউর মিডিয়া, ইউ ক্যান ফাইট উইথ ইউর ট্রেড। দেয়ার আর সো মেনি অ্যাসপেক্টস। আপনি যদি আসলে একটা কান্ট্রিকে কন্টেস্ট করতে চান, চ্যালেঞ্জ করতে চান, ইউ ক্যান ডু দ্যাট। বাট অ্যাট দ্য সেম টাইম ওই যে আমি যেটা বলেছি, আপনার পাশের যে একটা ইসরায়েল আছে, আপনার পাশে যে একটা প্যালেস্টাইন আছে, আপনি নিজেও যে প্যালেস্টাইন হয়ে উঠতে পারেন, সেই সম্ভাবনাগুলো মাথায় নিয়েই আসলে খুব প্র্যাগমেটিক্যালি আপনার স্ট্র্যাটেজি আপনাকে আসলে সাজাতে হবে। এখানে হুইমসিক্যালি কিংবা খুব বেশি ইমোশনালি ইনভলভড হয়ে আমরা যদি একটা অ্যাপ্রোচ নেই, দ্যাট মাইট ব্যাকফায়ার। বিকজ আমাদের এটাও বুঝতে হবে, আমরা যে জিওগ্রাফিক্যাল লোকেশনে বসবাস করি, উই আর এ আইসোলেটেড মুসলিম নেশন বা মুসলিম মেজরিটি নেশন। আমাদের আশেপাশে টেরিটরিতে দিয়ে তাকান, কোনো মুসলিম কান্ট্রি নাই, ঠিক আছে? সো ইসরায়েলের প্যালেস্টাইনের তো একটা রাফা করিডোর আছে, অ্যাটলিস্ট ইট ইজ কানেক্টেড উইথ ইজিপ্ট। খুব বেশি কাজ হচ্ছে না, বাট হতেও পারে যদি রিজিম চেঞ্জ হয় ইজিপ্টে। বাট ইউ আর এনসার্কেলড বাই নন মুসলিম কান্ট্রিজ, নন মুসলিম মেজরিটি নেশনস, এবং দ্য ওয়ে আপনার নেইবারিং কান্ট্রিজগুলোতে ইসলামোফোবিয়া বাড়ছে, এবং এই রিসেন্ট ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টে আমরা যারা ফলো আপ করেছি, আমরা এটাও দেখেছি যে ইন্ডিয়ান যে মিডিয়াগুলো তারা কিন্তু বলেছে আফটার উই আর ডান উইথ পাকিস্তান উই মাস্ট লুক ফর বাংলাদেশ। এগুলো শুধুমাত্র যে ভার্বাল এক ধরনের থ্রেট এমন না, এগুলার কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট আছে, এবং সেই অনুসারে আসলে আমাদের সিকিউরিটি যে স্ট্রাকচার, ডিটারেন্স, এবং আমাদের যে ইকোনমিক পলিসি, আমাদের এক্সটার্নাল রিলেশনস, এই জিনিসগুলা রিঅ্যারেঞ্জ করার দরকার পড়বে। সো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।